আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস ও ইসরায়েল। এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের। পাকিস্তানকে হুমকি দিলে কঠোর জবাব দেওয়া হবে বলল অসীম মুনির। ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা নীতির প্রশংসায় রাশিয়া। বাবরি মসজিদ নির্মাণের দান বাক্সে বিপুল অর্থ, চলছে গণনা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস ও ইসরায়েল। গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রসর হতে প্রস্তুত ইসরায়েল ও হামাস। তবে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ভূমিকা কি হবে তা এখনো পরিষ্কার নয় এবং এই নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম গতকাল রোববার বলেন, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে থাকা অনেক বিষয় নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। নাইম আরো বলেন, চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার না করা বা অস্ত্র জমা দেওয়া নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু নিরস্ত্রীকরণের দায়িত্ব কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নেবে এটি তারা মেনে নেবেন না। এ নিয়ে বাসেম নাইম বলেন, আমরা জাতিসংঘের বাহিনীকে স্বাগত জানাই, যারা সীমান্তের কাছাকাছি অবস্থান করবে, যুদ্ধবিরতি চুক্তি তদারক করবে, লঙ্ঘনের ঘটনা ঘটলে তা জানাবে এবং যে কোনো ধরনের উত্তেজনা প্রতিরোধ করবে। কিন্তু হামাস ফিলিস্তিন ভূখণ্ডে এই বাহিনীর কোনো ধরনের কর্তৃত্ব মেনে নেবে না বলেও জানান নাইম। হামাস কর্মকর্তার এই বক্তব্যের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, চলতি মাসের শেষ দিকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন এবং গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার নতুন ধাপে প্রবেশ নিয়ে আলোচনা করবেন। রোববার নেতানিয়াহু আরো বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের মূল লক্ষ্য হবে গাজায় হামাসের শাসন শেষ করা এবং এটা নিশ্চিত করা যে পরিকল্পনায় দেওয়া অঙ্গীকার তারা পূরণ করবে। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনায় অবরুদ্ধ ভূখণ্ডের নিরস্ত্রীকরণ নিশ্চিত করার কথা বলা আছে। হামাসের অস্ত্র ব্যবহার না করা বা অস্ত্র জমা রাখার বিষয়ে নাইম হামাসের যে অবস্থানের কথা বলেছেন তা ইসরায়েলের পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি পূরণ করবে কিনা তা স্পষ্ট নয়। এক হামলাতে ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির দাবি, গত মধ্য জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে একাধিক হামলা চালায় তার দেশ। হাইফা তেল শোধনাগারে দুটি সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেন তিনি। মোসাদের একটি গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল নাইনি জানান, ইরান ইসরায়েল নিয়ন্ত্রিত হাইফা শহরের বৃহত্তর তেল শোধনাগারটিতে দুইবার আঘাত হানি এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি স্থাপনা লক্ষ্য করে হামলায় ৩৬ জন নিহত হয়। তিনি আরো উল্লেখ করেন, ইরান দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলের এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তার মতে, ইসরায়েল ভেবেছিল পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে আঘাত এবং কমান্ডারদের হত্যার জবাব ইরান দিতে পারবে না, আর এই ভুল হিসেবের ভিত্তিতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল বিনা প্রচারণায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে ইরানের বহু উচ্চ পদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর এক সপ্তাহেরও বেশি সময় পরে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তির মারাত্মক লঙ্ঘন করে ৩টি ইরানি পারমাণবিক ক্ষেত্রে বোমা হামলা চালিয়ে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয়। তবে ২৪ জুন ইরানের টানা পাল্টা প্রতিরোধের মুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় বলে দাবি করেছেন নাইনি। ১২ দিনের যুদ্ধে চীন ও রাশিয়ার কাছে ইরানের সাহায্য না চাওয়ার বিষয়ে নাইনি বলেন, সামরিক চুক্তি অনুযায়ী সামরিক হস্তক্ষেপ ও যুদ্ধে জড়ানো হয়। যেহেতু চীন ও রাশিয়ার সঙ্গে আমাদের কোনো সামরিক চুক্তি ছিল না, তাই আমরা কোনো অনুরোধ করিনি। পাকিস্তানকে হুমকি দিলে কঠোর জবাব দেওয়া হবে বলল অসীম মুনির। পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সের সিডিএফ ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যদি কোনো আগ্রাসনের চেষ্টা করা হয়, পাকিস্তান তার জবাবে আরো কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। জেনারেল হেডকোয়ার্টারের গার্ড অব অনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির বলেন, ভারত যেন কোনো বিভ্রান্তিতে না থাকে। পাকিস্তানের প্রতিক্রিয়া দ্রুত
উন্নত এবং তীব্র হবে। তিনি উল্লেখ করেন, মে মাসে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রাপ্য জবাব দিয়েছে। এ সময় পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে মুনির বলেন, কাবুলের তালেবান সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তালেবানদের কাছে দুটি বিকল্প আছে, ফিতনা আল খাওয়াজি বা পাকিস্তান। তিনি আরও নিশ্চিত করেছেন যে পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, তবে কারো কাছে দেশের সার্বভৌমত্ব বা ভূখণ্ড হুমকির সুযোগ দেওয়া হবে না। ফিল্ড মার্শাল মুনির নতুনভাবে প্রতিষ্ঠিত ডিফেন্স ফোর্সের হেডকোয়ার্টার্সকে ঐতিহাসিক পরিবর্তন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তিন বাহিনী আর্মি, এয়ার ফোর্স ও নেভি এর মধ্যে মাল্টি ডোমেইন অপারেশনকে আরো কার্যকর করতে একটি অপরিহার্য। তিনি বলেন, ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স তিন বাহিনীর অপারেশনকে একত্রিত করবে এবং তাদের মধ্যে সামঞ্জস্য তৈরি করবে। উচ্চ কমান্ডের সমন্বয়ের মাধ্যমে তিন বাহিনী তাদের স্বতন্ত্রতা ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে। ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা নীতির প্রশংসায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। গতকাল রোববার ক্রেমলিন থেকে বলা হয়, এটি মূলত রাশিয়ার নিজস্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মস্কো এই প্রথম শীতল যুদ্ধ সময়ের প্রবল প্রতিপক্ষের কোনো জাতীয় প্রতিরক্ষা কৌশলের এত প্রশংসা করল। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশলে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে নমনীয় বাস্তববাদ হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া সেখানে যুক্তরাষ্ট্রকে 19% মনোরো ডক্ট্রিন বা মনোরো নীতি পুনর্জীবিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই নীতিতে পশ্চিম গোলার্ধকে ওয়াশিংটনের প্রভাব ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ পশ্চিম গোলার্ধ যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে থাকবে এবং ইউরোপীয় শক্তি সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। বাবরি মসজিদ নির্মাণের দান বাক্সে বিপুল অর্থ, চলছে গণনা। রুপি আর রুপি, এক এক করে রুপি ভর্তি ট্রাঙ্ক এনে ঘরের মেঝেতে ঢালা হচ্ছে। এরপর চলছে তা গণনার কাজ। চারদিকে গোল হয়ে বসে সেই রুপি গুনে চলেছেন। এর জন্য 30 জন মানুষকেও নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। প্রস্তাবিত এই মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে বিপুল অনুদানের অর্থ জমা হয়েছে। ইতিমধ্যেই বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছিলেন এই বিধায়ক। সেই লক্ষ্যে বাবরি মসজিদ ট্রাস্টের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট ও স্ক্যানার নিজের ফেসবুক পোস্ট করে হুমায়ুন কবির লিখেছেন, যারা দান করতে চান নিজের যে কোনো মাধ্যমে দান পাঠাতে পারবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক। এরপরে যে যার সাধ্য মতো অর্থ সহায়তা করতে থাকেন। শুধু অনলাইন বা ব্যাংকের অ্যাকাউন্টে নয়, অর্থ সহায়তার জন্য দান বাক্স রাখা হয়েছিল। রবিবার হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে এক এক করে রুপি ভর্তি 11টি দান বাক্স খোলা হয়। ঘরের মেঝেতে ফেলে শুরু হয় গণনার কাজ। এর মধ্যে 30 জন লোককে যেমন নিয়োগ দেওয়া হয়, তেমনি গণনায় গতি আনতে রুপি গুনার মেশিন নিয়ে আসা হয়। এদিকে শুধুমাত্র অনলাইনে অর্থাৎ ওই নির্দিষ্ট ব্যাংকের স্ক্যানার ব্যবহার করে 93 লাখ রুপি জমা পড়েছে বলে দাবি করেছে হুমায়ুন কবির। আর দান বাক্সের রুপি তো রয়েছেই। নিজের ফেসবুকে রুপি গণনার দৃশ্য লাইভ করে দেখিয়েছেন হুমায়ুন কবির। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি 80 কোটি রুপি দান করবেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ নির্মাণে যে অর্থের অভাব হবে না তা আগেই জানিয়েছিলেন এই বিধায়ক। হুমায়ুন জানান, বাবরি মসজিদ নির্মাণ করতে গত 4 ডিসেম্বর প্রথম অর্থ সহায়তার জন্য আমি আবেদন করেছিলাম। সেই থেকে রবিবার রাত পর্যন্ত ব্যাংকে জমা পড়েছে 93 লাখ রুপির কিছু বেশি। এছাড়া কিছু দান বাক্স রাখা হয়েছিল, সেখানে অনেকে তাদের সাধ্যমতো অর্থ জমা দিয়েছে। সেরকম 11টি দান বাক্স সিসিটিভির আওতায় গণনার কাজ চলছে।